হিয়ন, তোমার কাজিনদের স্কুলে নামিয়ে দেওয়ার পর আমরা কোথাও একটু বসবো। বেশিক্ষণ সময় নেব না, তোমার সাথে জরুরি কথা আছে। লুকিং গ্লাস গলিয়ে তৎক্ষণাৎ কিশোরীর পানে তাকালো হিয়ন। মেয়েটার কোনো রকম হেলদোল নেই, তার মতো করে নিজ জগতে বিভোর সে। অহনার কথা সমস্ত কিছুই কর্ণকুহরে প্রবেশ করছে প্রিহুলার। এখানে কোনো রকম প্রতিক্রিয়া জানানো মানে বোকার পরিচয় দেওয়া। যেখানে অধিকার বোধ নেই সেখানে অনুভূতিগুলো কেন মিছে প্রশ্রয় দেখাচ্ছে ভেবে পায় না প্রিহুলা। দিনটাই কেমন বিষাদে রূপান্তরিত হয়েছে। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে যে কারণে এখানে এসেছে কেবল সেটুকু পূরণ হলেই প্রস্থান করবে। বাকি আর কিছুর সঙ্গেই লেনাদেনা নেই তার। স্কুল গেটের সামনে গাড়ি ব্রেক কষতেই ভাবনার জাল ছিন্ন হলো প্রিহুলার। টুনি তাড়া দিতেই দরজা খুলে বেরিয়ে দাঁড়ালো। দুজনের উদ্দেশ্যে হিয়ন জানালো ছুটির পর সে এসেই নিয়ে যাবে। এক মুহূর্তের জন্যেও হিয়নের দিকে তাকালো না প্রিহুলা। টুনিকে নিয়ে ভিতরে চলে গেল। বিষয়টা দৃষ্টিগোচর হলো না হিয়নের। গ্রামের কোনো ঘটনা কি ছোট্ট কিশোরীর মনে দাগ ফেলেছে? ভয়বোধ হয় তাকে একেবারে নিশ্চুপ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে এর ভয়ানক প্রভাব পড়বে প্রিহুলার মনের উপর। ফলস্বরূপ পড়াশোনার ক্ষতি তো হবেই। হিয়নকে অনেকক্ষণ যাবৎ নিশ্চুপ থাকতে দেখে অহনা বলল, তখন থেকে তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে হিয়ন। আমার কোনো কথাই বোধহয় মনোযোগ দিয়ে শোনোনি তুমি। সময় দেখেছ? এক্ষুনি হসপিটালে পৌঁছতে হবে। তোমার সঙ্গে বিকালে কথা হচ্ছে আমার, খুব ইম্পর্ট্যান্ট কথা কিন্তু। ছোট্ট করে হুম বলে গাড়ি স্টার্ট দিল হিয়ন। ওষ্ঠ ছড়িয়ে হাসল অহনা। অহনাকে দেখে মন অনেকটা নিশ্চিন্ত হয়েছে লাইলা খাতুনের। ছেলেটাকে এবার বিয়ে করিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হবেন। এই বিষয় নিয়ে আজই হিয়নের সঙ্গে কথা বলবেন মনস্থির করেন। আর প্রিহুলাকে দ্রুত হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই মেয়েটার হাবভাব মোটেও সুবিধার মনে হচ্ছে না। কখন অঘটন ঘটে যায় তার ঠিক নেই। চুলা থেকে তরকারি নামাতে নামাতে অন্যমনস্ক লাইলা খাতুনের দিকে তাকিয়ে বলল তুলি, সকালে যে আফারটা আসলো তারে দেখলাম ভাইজানের সাথে আঠার মতো লাইগা থাকে। আগে না হয় সমস্যা ছিল না, অহন তো ভাইজানে বিয়া হইছে, ভাবি কি ভাবতে কি ভাইবা বসে। তুলির কথা ভয়ানক রাগ ধরালো লাইলা খাতুনের। সবেতেই এই মেয়ের নাক গলাতে হয়। এবার বোধহয় মেয়েটাকে তার যোগ্য স্থানটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। যার তার উপকার করতে নেই এটা তুলিকে দেখে শিক্ষা নেওয়ার দরকার ছিল লাইলা খাতুনের। নেহাত হিয়ন নিয়ে এসেছে বলে নয়তো এক্ষুনি ব্যাগপত্র ধরিয়ে দিয়ে এই মেয়েকে বিদায় করে দিতেন বাড়ি থেকে, সরে পড়লেন সিসি। সব দিকে তোর খেয়াল না দিলেও চলবে তুলি, তোর যা কাজ ওটাতেই মন দে। নাকি তোর থেকে জ্ঞান নিতে হবে আমি কি করব না করব? শিক্ষার কমতি থাকলে সবচেয়ে বড় সমস্যা কি জানিস? বুঝে কম অথচ অন্যকে জ্ঞান দিতে দক্ষতা দেখায়। আচমকা লাইলা খাতুনের এরূপ আচরণ তুলির মনে আঘাত করল। সে তো ভুল বা অন্যায়ের কিছু বলেনি, বিষয়টা চোখে পড়ার মতোই, যাকে বলে দৃষ্টিকটু। একজন মানুষ স্বল্প শিক্ষিত হলেই যে জ্ঞানশূন্য বোধবুদ্ধি নেই এমনটা নয়। পাল্টা আর কিছু বলল না তুলি, নীরবে নিজের কাজে মনোনিবেশ করল। এক রাশ রাগ নিয়ে গটগট করে বেরিয়ে গেলেন লাইলা খাতুন। নীলচে ধূসর রঙের আকাশ ক্রমেই ঘোলাটে হয়ে আসছে। সন্ধ্যা হবার প্রস্তুতি নিচ্ছে আকাশ। অনেকক্ষণ যাবৎ টুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রিহুলা। অন্য দিনের তুলনায় হিয়নের আসতে যেন একটু দেরি হচ্ছে। স্কুল ছুটি হয়ে ইতিমধ্যেই ফাঁকা হয়ে গেছে প্রায়। হাতে গোনা কয়েকজনের দেখা মিলছে কেবল। কয়েক মিনিটের ব্যবধানে হিয়নের গাড়ির দেখা মিলল। স্বস্তির শ্বাস ফেলল প্রিহুলা। টুনি হাস্য উজ্জ্বল মুখে বলল, ওই তো ভাইয়ার গাড়ি। হেলে দুলে এগিয়ে গিয়ে গাড়ির পিছনের সিটে উঠে বসল টুনি। গাড়ির সম্মুখে আসতেই থমকে গেল প্রিহুলা। সকালের সেই মেয়েটি এখনো হিয়নের পাশে বসে আছে। কয়েক সেকেন্ড সেদিকে দৃষ্টি ফেলে গাড়িতে উঠে বসল প্রিহুলা।
এতক্ষণ যাবৎ অপেক্ষা করার ফলে রাগ ধরেছিল ভীষণ। এখন তো রাগ রীতিমতো তুঙ্গে। চোয়াল শক্ত করে জানালা গলিয়ে বাইরে দৃষ্টি ফেলল সে। সকালের মতো আবারও অহনার ননস্টপ রেডিও চালু হয়েছে। বিরক্তি ক্রমশ বেড়ে চলেছে প্রিহুলার। সব কথাই অহনার পারিবারিক বিষয় নিয়ে। তার বড় ভাইয়ের বিয়ে সংক্রান্ত কথা বলছে। হিয়নের পাল্টা উত্তর শুনে বোঝা যাচ্ছে দুজনের আগে থেকে বেশ পরিচিত। রাগত্ব দৃষ্টি নিয়ে অহনার পানে তাকালো প্রিহুলা। কথার মাঝে হিয়নের বাহুতে হেসে এলিয়ে পড়ছে অহনা। সেদিকে চোখ পড়তেই দ্রুত দৃষ্টি সরিয়ে ব্যস্ত নগরীতে পা রাখল প্রিহুলা। ইতিমধ্যে ঘটা করে হয়েছে সন্ধ্যার আয়োজন। বিস্তর লেনের রাস্তার দুদিকে দাঁড়িয়ে আছে নিয়ন বাতি। প্রিহুলার ইচ্ছে করছে এক ছুটে বেরিয়ে যেতে গাড়ি থেকে। দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেন। কথার মাঝে অহনার উদ্দেশ্যে হিয়ন বলল, প্রিহুলা আর টুনিকে বাড়িতে নামিয়ে দিয়েই তারা কফি শপে যাবে। কথাটুকু কর্ণপাত হতেই দ্রুত হিয়নের দিকে দৃষ্টি ফেলল প্রিহুলা। অহনা ততক্ষণে কথা বলতে বলতে ক্লান্ত স্বরে হিয়নের কাঁধে মাথা এলিয়ে দিল। ব্যাগের চেইন খুলে চুইংগাম বের করলো প্রিহুলা। নিজের সমস্ত রাগ নিয়ে চিবুতে থাকলো। নাকের পাটা ফুলে উঠছে থেমে থেমে। লুকিং গ্লাসে তাকালেও কিশোরীর মুখ দেখতে পারল না হিয়ন। কেবল অন্ধকার ধরা দিল চোখে। দিনের আলো থাকলে বোধহয় এক রণমূর্তির প্রতিচ্ছবি দেখত। মিনিট দুয়েক চিবানোর পর চুইংগাম অহনার চুলে আটকে দিয়ে ফোঁস করে দম ফেলল প্রিহুলা। পাশে থাকা টুনির চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শুকনো ঢোক গিলে নিল সে। কিছু বলার পূর্বেই প্রিহুলা মুখ চেপে ধরল টুনির। ইশারায় মাথা দুদিকে নেড়ে বলল সে যেন কিছু না বলে। ভয়ার্থ টুনি বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে সাই জানালো। মনের রাগ ক্ষোভ নিমেষেই বিলীন হলো প্রিহুলার। গাড়ি বাড়ির সামনে আসতেই দুজনকে নামিয়ে দিয়ে ফের গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল হিয়ন। প্রিহুলা আপু, তুমি ভাইয়ার বান্ধবীর চুলে চুমলাম লাগাইছো কেন? যদি বুঝা ফেলে আমার কিন্তু ভয় লাগতেছে। টুনির কথাই খানিকটা চুপসে গেল প্রিহুলা। তখন রাগের বশে এরকম বোকার মতো কাজ কেন করলো নিজের কাছেই অজানা। তবে যে করেই হোক ধরা পড়া যাবে না কোনো মতেই। আমতা আমতা করে নড়বড়ে আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি কি তোর ভাইরে ভয় পাই নাকি? হ্যাঁ, কানটাই জ্বালাভালা কইরা দিছে ওই ন্যাড়া বুড়ি। পারলে আরো 2-3টা সুইংগাম লাগাইতাম। কথাগুলো বলেই গা ঝাড়া দিয়ে ভিতরে চলে গেল প্রিহুলা। অগত্যা টুনিও ছুটল। চুলায় চা বসিয়ে দাঁড়িয়ে আছে তুলি। গুনগুন সুর তুলে কিচেনে প্রবেশ করলো প্রিহুলা। টেবিলে খাবার গুছানো দেখে এগিয়ে গেল। দুপুরে খাবার খাওয়া হয়নি এখনো। আজকে হিয়ন অনেকটা দেরি করে স্কুলে গিয়েছিল। টনি আসলো কয়েক মিনিট পর। ততক্ষণে দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছে প্রিহুলা। এক পলক তুলির দিকে তাকিয়ে খাওয়ার মনোযোগী হলো প্রিহুলা। অন্যদিন হলে কথা বলার জন্য ছুটে আসতো তুলি। আজকে কেমন মন মরা, শান্ত লাগছে তাকে। অর্ধেকটা খাবার খেয়ে উঠে গেল প্রিহুলা। চা প্রায় হয়ে এসেছে। আনমোনা তুলির দিকে তাকিয়ে বলল প্রিহুলা, কি হয়েছে তুলি আপু, শরীর খারাপ লাগতেছে? নয়তো তুমি ঘরে যাও, আমি চা নামাইতেছি। প্রিহুলা এটো হাত ধোয়ার জন্য বেসিনের দিকে যেতেই বাদ সাধলো তুলি। অনেকটা হাসার চেষ্টা করে বলল, আপনি ভাত খান তো, কেন আবার উঠা আসলেন? আমার কিছুই হয় নাই। তুলির চোখে মুখে তবুও কেমন মনমরা ছাপ স্পষ্ট। কোথাও কিছু লুকাবার আপ্রাণ চেষ্টা। পাল্টা কিছু বলল না প্রিহুলা। ফের টেবিলে গিয়ে খাওয়াই মনোযোগী হলো। কাপে চা ঢালতে ঢালতে মলিন স্বরে বলল তুলি, ভাবি, আপনাগো বিয়ার গল্প কিন্তু এখনো অজানা আমার। তয় এত অল্প বয়সে বিয়া হইলে কপালে সুখের চাইতে দুঃখটাই জোটে বেশি। আমার জীবনের গল্পটা আপনারে বলার ইচ্ছা আছে। হয়তো অনেক কিছু শিখতে পারবেন। শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করে বইয়ের পাতা থেকে, আর অশিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করে জীবন থেকে। স্বল্প শিক্ষিত বইলা জ্ঞানহীন তুচ্ছ ভাববেন না।
কথাগুলো বলেই চা হাতে বেরিয়ে গেল তুলি। স্তব্ধ হয়ে কেবল তাকিয়ে রইল প্রিহুলা। কোথাও কি কিছুর সংকেত ছিল এটা, নাকি স্বেচ্ছায় নিজের দুঃখ প্রকাশ করতে চাইছে তুলি আপু? হিয়নের ফিরতে প্রায় রাত হয়ে এসেছে। রুমে যাওয়ার আগে একবার তিতিনের রুমে উকি দিল সে। দিব্যি পড়ায় মনোযোগী প্রিহুলা। তপ্ত শ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো হিয়ন। খাটের উপর ফোন ফেলে রেখে শার্ট খোলায় ব্যস্ত হলো। মিনিট একের মধ্যে ফোন বেজে উঠল। কাজে ব্যাঘাত ঘটায় এগিয়ে গিয়ে ফোন রিসিভ করলো হিয়ন। ওপাশ থেকে অহনার ভাঙা কণ্ঠস্বর পাওয়া গেল। হিয়ন, আমার চুলে চুইংগাম লেগে একাকার অবস্থা। নিউ হেয়ার কাটের বাজে অবস্থা। চোখ মুখ কুঁচকে আসলো হিয়নের। কি করে হলো? তুমি তো কফি শপ থেকে সোজা বাসায় ড্রপ করে দিয়েছো আমায়। কথাটা শুনে খানিক দমে গেল হিয়ন। প্রিহুলাকে সন্দেহ হচ্ছে কেবল, তবে এই মুহূর্তে অহনার কথার পাল্টা কোনো জবাব নেই তার কাছে। ঠিক আছে, জিজ্ঞেস করে দেখবো আমি। এখন ফ্রেশ হবো, রাখছি। লাইন কেটে যেতেই ফোন কাটে ছুঁড়ে ফেলে তিতিনের রুমের দিকে গেল হিয়ন। প্রিহুলা গভীর মনোযোগী হয়ে পড়ছে। হাতে আচমকা কারো স্পর্শ পেতেই হকচকিয়ে উঠল। দৃষ্টি তুলে তাকাতেই হিয়নের রাগত্ব মুখশ্রী আবিষ্কার করল। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কিশোরী। অনেকটা উবু হয়ে কটমটে স্বরে বলল হিয়ন, কেন করেছো এই কাজ? গাড়িতে তো সর্বোচ্চ ভদ্রতা বজায় রেখেছিলে। ভাবলাম ঘটে বুঝি বুদ্ধি হয়েছে, শুধরে গেছো। অহনার চুলে চুইংগাম আটকিয়েছো কেন? আচমকা ঘাবড়ে গেল প্রিহুলা। কপাল বেয়ে ছুটছে ঘাম, নাকের ডগায় জমেছে ঘাম বিন্দু। কোনো রকম হাত দিয়ে মুছে নিয়ে আমতা আমতা করে বলল প্রিহুলা, এই ন্যাড়া বুড়ির মাথায় আমি সুইংগাম লাগাইতে যাব কেন? কথাটুকু বলেই জিভ কামড়ে ধরল প্রিহুলা। অতিরিক্ত ভয়ে ঠিক বেফাস বলে ফেলল। চোখ ছোট ছোট করে তাকিয়ে পড়ল হিয়ন। আমি জানতাম এই কাজটা তোমার। কথাবার্তায় সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। ইডিয়েটের মতো কাজ কেন করেছো? মুহূর্তেই রণমূর্তি ধারণ করল প্রিহুলা। যথাসম্ভব বিরোধিতা করে বলল, আপনার কাছে কি প্রমাণ আছে? আপনার কাছে কি প্রমাণ আছে যে কাজটা আমি করছি? নাকি আমার মুখে লেখা আছে আমি সুইংগাম লাগাইছি? আসছে হুদাই আমার দোষ দিতে। আচ্ছা, এই তো দেখছি চোরের মায়ের বড় গলা। ঠিক আছে, যদি প্রমাণ পাই কাজটা তোমার, তাহলে ঠিক কি ভয়ানক শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য ধারণাও করতে পারবে না। ভেঙচি কেটে হিয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দ্বিগুণ আত্মবিশ্বাসের স্বরে বলল প্রিহুলা, আগে প্রমাণ করেন, পরে দোষারোপ কইরেন। হিয়নের মাথায় চট করেই একটা বুদ্ধি খেলে গেল। আসার সময় টুনিকে টিভির রুমে দেখে এসেছিল সে। হয়তো টুনির থেকেই আসল তথ্য পাওয়া যাবে। সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত পুরে নিয়ে বলল হিয়ন, ঠিক আছে, আমি না হয় টুনিকে ডেকে জিজ্ঞেস করছি আসল দোষীকে। মুহূর্তেই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রিহুলার। সে তো এক্ষুনি ধরা পড়ে যাবে। টুনিকে যে নিষেধ করা হয়নি ভালো করে। তাছাড়া এই রোষপরবশ লোকটার সম্মুখে আসলে নির্ঘাত টুনি সত্যিটাই বলে দিবে। শুকনো ঢোক গিলল প্রিহুলা। গলা ছিঁড়ে টুনির নাম ধরে হাঁক পারতেই এক লাফে এগিয়ে এসে হিয়নের মুখ চেপে ধরল প্রিহুলা। কোনো রকম তুতলে বলল, কি সমস্যা আপনার? হ্যাঁ, টুনিরে ডাকেন কেন? আর একটু হইলেই তো টুনি এই ঘরে আইসা পড়তো। সন্দেহ থেকে এবার যেন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল হিয়ন। ঘাবড়ে যাওয়া কিশোরীর মুখাবয়ব দেখেই সমস্ত কিছু আন্দাজ করা যাচ্ছে। বিষয়টা মারাত্মক রাগ ধরালো হিয়নের। অহনার কাছে তাকে লজ্জিত হতে হবে। প্রিহুলার এই গর্ধবের মতো কাজটার জন্যে ইচ্ছে করছে ঠাটিয়ে চর বসিয়ে দিতে। এক ঝটকায় মুখের সামনে থেকে হাত সরিয়ে দিল হিয়ন। রুষ্ট পুরুষের কপালে ছুটে উঠেছে মোটা রগ। রাগ যেন প্রগাঢ় চাপ ফেলছে সর্বমুখে। চোখ দুটো দিয়ে এক্ষুনি বুঝি ভস্ম করে দিবে ছোট্ট অবুঝ কিশোরীকে। প্রিহুলার বুঝতে বাকি নেই সে এবার ধরা পড়ে গেছে। রাগত্ব মুখে দৃষ্টি ফেলবারও যে দুঃসাহস করতে পারছে না। ভয়ে হৃৎপিণ্ড কাঁপছে বেগতিক। নিজের রাগটা যথাসম্ভব দমিয়ে নিয়ে প্রশ্ন ছুড়ল হিয়ন, কেন করেছো এই কাজ? যেখানে টুলি ছোট্ট একটা মেয়ে হয়ে সভ্য ছিল, সেখানে তুমি কেন অসভ্যের মতো এই কাজটা করে বসলে? নবম শ্রেণীর ছাত্রী তুমি,
এতটাও বাচ্চা নাও যে এতটুকু বোঝার বুদ্ধি তোমার নেই। কাল থেকে তোমার স্কুলে নেওয়ার দায়িত্ব আমার নয়। মামুনি তোমাকে নিয়ে এসেছে, সে বুঝুক এই নির্বোধ বোকা মেয়েকে নিয়ে সে কি করবে। যে উদ্দেশ্যে নিয়ে এসেছে আদৌ সেটা পূরণ হবে কিনা সন্দেহ হচ্ছে। আবার বেকার বেকার তোমার দায়িত্ব নিয়েছে। কথাগুলো বলার সময় হিয়নের কণ্ঠে স্পষ্ট রাগ ঝরছিল। মেঝেতে দৃষ্টি ফেলে চুপচাপ শুনছিল প্রিহুলা। তাকে তো এবার পরিষ্কার করেই বোঝানো হয়েছে, তুমি এখানে দয়ায় পড়ে আছো কেবল। কেন নিজের স্থান ভুলে গিয়ে বোকার মতো কাজ করে ফেলো মেয়ে? হিয়নের কথায় একটুও কান্না পাচ্ছে না প্রিহুলার, বরং সে এই কাঠিন্য কথাগুলো শোনারই যোগ্য ছিল। রাগত্ব হিয়নের ফোঁস নিঃশ্বাসের শব্দে ভারী হচ্ছে বদ্ধ রুম। রাগ বুঝি নিয়ন্ত্রণ হারিয়েছে তার। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে দরজার কাছে দাঁড়িয়ে বলল হিয়ন, অতিরিক্ত প্রশ্রয় পেলে তুচ্ছ কিছুও মাথায় চড়ে বসতে চায়। আমার আশেপাশে যেন তোমায় আর না দেখি আমি। আর হ্যাঁ, অহনা আসলে তাকে সরি বলে দিও। কথাটুকু বলেই প্রস্থান করল হিয়ন। দৃষ্টি তুলল না প্রিহুলা, দাঁড়িয়ে রইল কেবল পাথরের মূর্তির ন্যায়। অনুভূতিগুলো মুহূর্তেই মুখ থুবড়ে পড়ল যেন বাস্তব জগতে। লোকটার মনে তবে এই ছিল? গ্রামে যখন ছুটে গিয়েছিল হিয়ন তখন একটু নয় বরং অনেকটা অবাক হয়েছিল প্রিহুলা। ভেবেছিল রুষ্ট পুরুষের মনে তবে কিছু আছে তার জন্য। এখন তো দেখা যাচ্ছে সবই লোক দেখানো মিছে, যার মূলে কেবল স্বার্থ লুকিয়েছিল। হিয়নের মা নিশ্চয় ভয়ে ছিল প্রিহুলা অবোধ। যদি গ্রামে গিয়ে মুখ খোলে তবে ভালো মানুষের মুখস্থ উন্মোচন হয়ে যাবে। আর বোকা মন কিনা কত কিছু ভেবে বসেছিল। ওষ্ঠকোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল প্রিহুলার। খানিকক্ষণ আগে হিয়ন বলে গেল সে দয়ারও অযোগ্য। হাতে এক বাটি ফল নিয়ে রুমে প্রবেশ করলো তুলি। ঠোঁটে লেপ্টে আছে তার ঈষৎ হাসি। ওর তল্পকালে মন খারাপটুকু চাপা পড়ল প্রিহুলার। পাল্টা হাসি নিয়ে টেবিল গোছাতে চলে গেল সে। তুলি ততক্ষণে খাটের কোনায় বসেছে। ঘড়িতে রাত 9টা। দেওয়ালে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল প্রিহুলা, তোমার রাইতের রান্না শেষ তুলি আপু? বাটি থেকে এক টুকরো পেয়ারা মুখে পুড়ে নিয়ে বলল তুলি, মাত্রই শেষ হইল ভাবি। আপনার কি পড়া বাকি আছে আরো? নয়তো পরে আসি আমি। বই গোছানো শেষে খাটে এসে বসলো প্রিহুলা। অধরষ্টের কার্নিশে হাসি দিয়ে বলল, পড়া তো শাসি আপু, কিছু পড়া একেবারেই বুঝতে পারি না। তার জন্য কারো কাছে পড়া বুঝতে হইব। একা তো আর সব কিছু পারা যায় না। চিন্তিত প্রিহুলার মুখপানে তাকিয়ে বলল তুলি, খালাম্মারে বললেই তো আলাদা মাস্টারের ব্যবস্থা কইরা দিব, নয়তো ভাইজান রে বলেন। হিয়নের কথা উঠতেই থমকে গেল প্রিহুলা। খানিকক্ষণ আগেই তো লোকটা স্পষ্ট জানিয়ে গেল প্রিহুলার কোনো রকম দায়িত্ব তার নেই। প্রিহুলার মতো তুচ্ছ গ্রাম্য মেয়ে প্রশ্রয় পেয়ে তার মাথায় চেপে বসেছে। অবশ্য এখানে ভুল তো কিছু নেই। যেখানে সম্পর্কটাই ঠুনকো সেখানে দায়িত্ব অধিকার থাকার প্রশ্নই আসে না। তপ্ত শ্বাস ফেলে কথার প্রসঙ্গ পাল্টালো প্রিহুলা। পা তুলে আয়েশি ভঙ্গিতে খাটে বসে বলল, তুমি না কিসের গল্প বলবা বলছিলে আপু? প্রিহুলার দিকে পেয়ারার বাটি এগিয়ে দিয়ে বলল তুলি, নেন পেয়ারা খান আগে, পরে বলতাছি। অনেকক্ষণ যাবৎ ভাইয়ের সঙ্গে ফোনে কথা বললেন লিয়াকত সাহেব। বাড়ি পুনরায় নির্মাণের জন্য টাকা চাইছে জহির। তার নাকি অনেক দিনের ইচ্ছে ছাদ সমেত পাকা দালান তুলবে। সমস্ত টাকাটাই সে তার ভাইয়ের কাছে আবদার করেছে। ব্যবসায়িক কাজে সমস্ত টাকা ইনভেস্ট করে ফেলেছেন লিয়াকত সাহেব। কয়েকদিন আগে বললেও ভাইয়ের টাকার ব্যবস্থা হতো। এই মুহূর্তে হিয়নের কাছেই টাকা ধার চাইতে হবে তাকে। সমস্ত ভাবনা রেখে স্ত্রীকে গলা ছেড়ে ডাক দিলেন লিয়াকত সাহেব। মিনিট একের মাঝে রুমে প্রবেশ করলেন লাইলা খাতুন। চিন্তিত স্বামীর মুখপানে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বললেন, ডাকছিলে? তোমাকে অসুস্থ লাগছে কেমন? ঠিক আছো? মলিন মুখে হাসির রেখা টানলেন লিয়াকত সাহেব। স্বাভাবিক গলায় বললেন, হিয়নকে একটু ডেকে দাও তো আমার ঘরে। স্বামীর মুখপানে স্থবির তাকিয়ে আছেন লাইলা খাতুন। লোকটাকে কেমন অস্বাভাবিকই লাগছে। বিরাট কিছু নিয়ে যেন গভীর চিন্তায় মগ্ন। ছেলেকে ডেকে আনলে হয়তো সব কিছু জানা যাবে। কিছু সময় নীরবতার পর বললেন লাইলা খাতুন, একটা কথা ভাবছিলাম, মাত্রই তোমার রুমে আসতাম। আমি বলছি কি,
প্রিহুলাকে হোস্টেলে দেওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? সেখানে সুযোগ সুবিধাও বেশি, পড়াশোনায় মনও দিতে পারবে ভালো করে। দৃষ্টি তুলে স্ত্রীর পানে চাইলেন লিয়াকত সাহেব। কয়েক সেকেন্ড ভাবুক ভাব নিয়ে বললেন, সেটা না হয় ব্যবস্থা করা যাবে, কিন্তু জহিরের মেয়ে তো ছোট, এখন তো দুজনে একসাথেই থাকে। প্রিহুলা হোস্টেলে চলে গেলে টুনি কার সঙ্গে থাকবে? তাছাড়া মেয়েটা শহরের পরিবেশের সঙ্গে আর একটু মানিয়ে নিক, বছর ঘুরতেই তাকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করব। এই নিয়ে চিন্তা করার দরকার নেই তোমার। যেটা তোমার মনে হচ্ছে কখনো সম্ভব না, সেটা সম্ভব হবেও না। আর এখন ছেলেকে ডেকে দাও তো একটু।